ডাকসু মূলত প্রেক্ষাপট তো তৈরি হয় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এর মধ্য দিয়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা তো ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা রাগবশত পুরো সমস্ত কোটাই বাতিল করে দেন। তো এই ওই প্রেক্ষাপটেই মূলত একটা ডাকসুর দাবি ওঠে এবং ডাকসুর দাবি ওঠার পরে এবং ডাকসুর প্রয়োজনীয়তাও দেখা দেয়। কারণ হলো ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যেভাবে হামলা করেছে, যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে, তাতে করে তাদের তো আসলে স্টুডেন্টের কোনো প্রতিনিধিত্ব করার এমনিতেও কিছু ছিল না, কারণ এরা তো মূলত সন্ত্রাসী বাহিনীর মতো আচরণ করে। ক্যাম্পাসে একটা আওয়াজ উঠে স্টুডেন্টদের পক্ষ থেকে, আমরা আমাদের দিক থেকেও সেই আওয়াজে নানাভাবে নানা লজিস্টিক্স দিয়ে হেল্প করি। স্টুডেন্টরা যারা আছে, আমাদের যারা আছেন, তারা সবাই এই বিষয়ে কথাবার্তা বলেন। তো মূলত এই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এই ডাকসু নির্বাচনের রিয়ালিটিস তৈরি হয়। তো ডাকসু নির্বাচন যেটা ব্যাপার, সেটা হলো যে ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্যানেল ছিল হলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে প্রথমে শুরু হয়েছিল আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলন, এরপর তো সাধারণ ছাত্র অধিকার পরিষদ হয়। ওইখানকার প্রার্থীরাই মূলত হলো ছাত্রদের কাছে জনপ্রিয় ছিল, শিক্ষার্থীদের কাছে, এবং ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্রলীগের মূলত প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল। আর অন্য কোনো প্যানেল আসলে তখন তো কাজই করতে পারতেছেন রাজনৈতিকভাবে। আর আমরাও যেহেতু শিবিরের কাজ থাকা সত্ত্বেও ক্যাম্পাসের নানা রিয়ালিটিসের কারণে শিবির নামে তখন কাজ করার সুযোগ ছিল না। পরিচয় দিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ নির্যাতনের শিকার হতে হতো, তাতে করে আসলে ক্যাম্পাসে পড়াশোনাই শেষ করতে পারাটা কঠিন ছিল। কারণ আপনি জানেন যে অনেকেই পড়াশোনা শেষ করতেও পারে নাই। তো এই সকল মিলিয়ে আমরা তখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিবিরে একটা সুবিধা হলো যে ক্যাম্পাসে যারাই অ্যাক্টিভিজম করে অন্যায়ের বিরুদ্ধে, এরকম নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রত্যেকের সাথে আমাদের খুব ভালো কম বেশি যোগাযোগ থাকে। অ্যাক্টিভিস্টরা কিন্তু সবাই জানতো, সবাই যে বলে গুপ্ত গুপ্ত, কোনো অ্যাক্টিভিস্ট যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেন, এদের ম্যাক্সিমামই তো জানতো শিবির কারা করে। তারা তো আমাদের সাথে শিবিরের দায়িত্বশীল হিসেবে যোগাযোগ করেছে।